মনোজদা খুব খুব সুন্দরভাবে, অনিকেতা খুব সুন্দরভাবে তোমাদের মনোহাইব্রিড ক্রস বা এক সংকর জননটাকে ব্যাখ্যা করলেন। খুব ভালো, তোমরা মনোযোগ দিয়ে শুনেছো, শুনলে অনেকটাই উপকার হবে তোমাদের, এইটুকুই আশা করি। তারপর ইংরেজিতে যেটা বলা হয় ল অফ সেগ্রিগেশন, কি বলেছেন উনি? ডিউরিং হাইব্রিডাইজেশন the factors or alleles are not mixed or contaminated. They are separated during gamete formation and are entered into the subsequent generations for their respective expression. অর্থাৎ পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়ে গিয়ে এরা আলাদা আলাদা ভাবে প্রকাশিত হয়, কখনোই সংমিশ্রণ ঘটে না। এইটা মেন্ডেলের প্রথম সূত্র, ল অফ সেগ্রিগেশন। এখান থেকে আরেকটা পেলাম, ল অফ ডমিনেন্স। অর্থাৎ ডিউরিং হাইব্রিডাইজেশন one character exerts its influence over the other in such a way that other character cannot be expressed, though present other character cannot be expressed. The expressed character is called dominant character and the suppressed character is called recessive character. এটাকেই বলে যে ডমিনেন্স, অর্থাৎ কিভাবে প্রকট এবং প্রচ্ছন্ন হয়েছে। এইবার তোমরা এইটা নিয়ে গিনিপিগের কালো আর সাদা রং নিয়ে তোমরা নিজেরা অভ্যাস করবে যে কালো রং সাদা রঙের উপর প্রকট। তাহলে এই F2 জেনারেশন পর্যন্ত কিভাবে হয় অনিকেতদা যেরকম ভাবে দেখিয়ে দিলেন, তোমরা সেইভাবেই এটাকে প্র্যাকটিস করবে। এবার আমরা ভাবো যে ডাই হাইব্রিড ক্রস অর্থাৎ দ্বিসংকর জনন, দুটি যখন অ্যালিল নিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন তাকে কি বলা হয়? দ্বিসংকর জনন। দ্বিসংকর জননের জন্য মেন্ডেলের যেটা নিয়েছিলেন দুটো, একটা হচ্ছে কি কি নিয়েছিলেন দুটো, একটা হচ্ছে ইয়েলো রাউন্ড আর একটা হচ্ছে রিঙ্কল গ্রিন গ্রিন। তাহলে একটা হচ্ছে গ্রিন রিঙ্কল, ইয়েলো রাউন্ড, দুটি বৈশিষ্ট্য নিয়েছিলেন কি কি? ইয়েলো রাউন্ড অর্থাৎ বীজপত্রের রং কিরকম, কালার অফ কাটিলেডন হচ্ছে ইয়েলো, আর শেপ অফ সিড এটা হচ্ছে গোল। তাহলে একটা হচ্ছে গোল বীজ এবং হলুদ রং, তার সাথে তিনি আরেকটি ক্রস করেছিলেন কি? গ্রিন, অর্থাৎ এটা প্রচ্ছন্ন চরিত্র। গ্রিন হচ্ছে সবুজ এবং রিঙ্কল অর্থাৎ কুঞ্চিত। তাহলে কুঞ্চিত বীজ, কুঞ্চিত বীজ আর সবুজ এবং কুঞ্চিত আর হলুদ গোল, এই নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন। কিভাবে করেছিলেন? ইয়েলোকে আমরা কি ধরি? যদি অ্যালিলগুলো আগেই দেখেছো যে বিশুদ্ধ হলে ওয়াই ওয়াই হবে আর রাউন্ড হলে আর আর হবে। তাহলে বিশুদ্ধ বৈশিষ্ট্য হতে গেলে ওয়াই ওয়াই আর আর এর জিনোটাইপ, আর প্রচ্ছন্ন হয়ে গেলে এটা স্মল লেটারে আমরা প্রচ্ছন্ন লিখবো, যাই কিছু ডমিনেন্ট হবে তার স্মল লেটারে আমরা প্রচ্ছন্ন এটা লিখবো। তাহলে কুঞ্চিত হচ্ছে ওয়াই ওয়াই আর আর। P1 জেনারেশনে ওয়াই ওয়াই আর আর, এটা হচ্ছে ইয়েলো রাউন্ড, এর সাথে ক্রস করা হচ্ছে স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর, অর্থাৎ সবুজ কুঞ্চিত। যেরকম দেখেছিলেন এখান থেকে প্রথমে গ্যামেট কি তৈরি হবে? এক ধরনের গ্যামেট তৈরি হবে ওয়াই আর। এখান থেকেও মিয়োসিস পদ্ধতিতে এক ধরনের গ্যামেট তৈরি হবে স্মল ওয়াই স্মল আর। এই দুটি যখন মিশে যাবে F1 জেনারেশন, F1 জেনারেশনে কি হবে? ওয়াই ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ইয়েলো রাউন্ড। এর ফিনোটাইপ কি হবে? ইয়েলো রাউন্ড। কেন? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর উপর প্রকট, ক্যাপিটাল আর স্মল আর এর উপর প্রকট। সেই জন্য যদিও ওই দুটো বৈশিষ্ট্য রয়েছে কিন্তু প্রকাশ ঘটছে কেবলমাত্র ইয়েলো রাউন্ড অর্থাৎ হলুদ এবং গোল। তাহলে F1 জেনারেশন আমরা পেলাম ওয়াই ওয়াই আর আর। এইবার ওয়াই ওয়াই আর আর এর সেলফ পলিনেশন করা হলো, সেলফ স্বনিষেক স্বনিষেক ঘটানো হলো, স্বনিষেক। তাহলে কিরকম হবে? এরপর আমরা দেখি ওয়াই ওয়াই আর আর, এটা স্বনিষেক হচ্ছে ওয়াই ওয়াই আর আর। তাহলে পরবর্তী গ্যামেট কি তৈরি হবে?
দেখো এইরকম থাকে ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এখানে গ্যামেট 4 ধরনের তৈরি হবে। কি হবে? একটা দিকে একটা হবে ওয়াই আর, একটা হবে স্মল ওয়াই, স্মল আর, আর এটা ক্রসিং ওভার হবে। ক্রসিং ওভার হয়ে গেলে কি হবে? ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল আর এটা স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর। এই 4 ধরনের গ্যামেট তৈরি হবে। তো এই 4 ধরনের গ্যামেট তোমরা এইভাবে করতে পারো, অথবা একটা সোজা সূত্র মনে রাখতে পারো যে কি করব। গ্যামেট কিরকম হবে? ডাইহাইব্রিডের ক্ষেত্রে বড় বড়, বড় ছোট, ছোট বড়, ছোট ছোট, ক্যাপিটাল ক্যাপিটাল, ক্যাপিটাল স্মল, স্মল ক্যাপিটাল, স্মল স্মল। দেখো বড় বড়, বড় ছোট, ছোট বড়, ছোট ছোট, মনে থাকবে পরপর। বড় বড়, বড় ছোট, ছোট বড়, ছোট ছোট, ক্যাপিটাল ক্যাপিটাল, ক্যাপিটাল স্মল, স্মল ক্যাপিটাল, স্মল স্মল। এই 4 ধরনের গ্যামেট পাবো। তো এই 4 ধরনের গ্যামেট পেলে এই গ্যামেটগুলি উনি দেখিয়েছেন যে কিভাবে করা হয়। চেকার বোর্ড বা এটা কি বলা হয়? পানেট স্কোয়ার। চেকার বোর্ডের আরেকটা নাম হচ্ছে পানেট স্কোয়ার। তাহলে পানেট স্কোয়ার দিয়ে আমরা দেখবো যে কিভাবে পরবর্তী F2 জেনারেশন পাওয়া যাবে। একটু ধৈর্য ধরে করবে তোমরা, তাহলে বুঝতে পারবে। উনি ওখানে 4টে ঘর করেছিলেন, এক্ষেত্রে ঘরগুলো হচ্ছে বড় বড়, বড় ছোট, ছোট বড়, ছোট ছোট। এবার পরপর লিখে যাবে ওয়াই, ওয়াই আর আর, ওয়াই ওয়াই, প্রত্যেক গুণ করে যাবে পরপর। এটার সাথে আবার এর গুণ হবে। এই 16খানা। এই 16টার মধ্যে কি কি দেখবো? দেখো এই ঘরটা তোমরা দেখে নিও। এই ঘর, এইটা, এইটা, অর্থাৎ এই যে ট্রায়াঙ্গেল হলো, এইটা হচ্ছে সমস্ত 9টা হলো। এই 9টা হবে ইয়েলো রাউন্ড 9। এই ঘর, এই ঘর আর এই ঘর, এই 3টে, এটা, এটা এবং এইটা। এই ঘর, এই ঘর এবং এই 3টে। এটা কি হবে? ইয়েলো রিঙ্কল। তাহলে বড় বড় হলো 9টা, বড় ছোট হলো 3টে। এই ঘর, এই ঘর এবং এই ঘর, এই 3টে। এই 3টে কি হলো? বড় বড়, বড় ছোট, ছোট বড়। তার মানে কি হবে? গ্রিন, গ্রিন রাউন্ড 3। আর একটা থাকলো ছোট ছোট, এটা কি হবে? গ্রিন রিঙ্কল, এটা 1। তাহলে ফিনোটাইপ কত হবে? 9:3:3:1। দেখো ওখানেও বড় বড়, বড় ছোট, ছোট বড়, ছোট ছোট, ইয়েলো রাউন্ড, ইয়েলো রিঙ্কল, গ্রিন রাউন্ড, গ্রিন রিঙ্কল, 9:3:3:1 ফিনোটাইপ বেশি। এইটাকে তোমরা একটু
অভ্যাস করতে হবে, অর্থাৎ জেনে জেনে এগুলোকে লিখে লিখে। আমি শর্টকাটে বোঝালাম, তোমরা এটা যখন আবার ক্লাস হবে তখন আরও ভালো করে এটাকে বুঝতে পারবে, এবং যদি অভ্যাস করো, প্র্যাকটিস করো, তাহলে তো ইউ ক্যান ফাইন্ড দ্য সলিউশন, অর্থাৎ ইউ ক্যান মেক ইট মোর ইজিয়ার। তো যে কোনো ক্যারেক্টার নিয়ে করবে, যেমন এইটাই হচ্ছে, এটাকে কি বলা হয়, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। সো ফ্রম দিস এক্সপেরিমেন্ট মেন্ডেল deduction ছিল, that is the second law, independent assortment. During hybridization, when there are more than one characters or two characters are present in the chromosome, the characters not only segregated but also assorted in independent ways, অর্থাৎ in all probable ways. They are assembled in all probable ways and are expressed in the successive generations. অর্থাৎ সম্ভাব্য সমস্ত উপায়ে এরা নিজেদের মধ্যে বণ্টিত হয়, এবং এটাকে কি বলা হয়, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, বা বাংলায় এটাকে বলে স্বাধীন বিন্যাস সূত্র। স্বাধীনভাবে এরা বিন্যস্ত হয়। এর জিনোটাইপিক রেশিও 9:3:1 পেলাম। জিনোটাইপিক রেশিওটা তোমরা বের করার চেষ্টা করো, বা যদি বের করতে পারো ভালোভাবে, খুব সোজাভাবে, তাহলে জানিও জিনোটাইপিক রেশিও। জিনোটাইপিক রেশিও অনেকগুলো হবে, ঠিক আছে, 1:2:2:4, অর্থাৎ কীরকম হবে, 1:2:1, 2:4, 2:1, 2:1, এরকম পরপর হবে। অর্থাৎ এর একটা মাছ যদি হয়, মাথা, তারপর একটা বডি, তারপর একটা লেগ, এটা 1:2:1 যদি হয়, এখানে 2:4:2 হবে, তারপর একটা 1:2:1 হবে। এই রেশিওটাকে ঠিকভাবে সাজিয়ে লিখতে হবে। পারো যদি এটা চেষ্টা করে দেখবে, এবং বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে এগুলো দেখবে। এরপর তাহলে এটা শেষ হয়ে গেল। আর মেন্ডেলের কোন জায়গায় সূত্রগুলো খাটে না, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। অসম্পূর্ণ প্রকটতায় কি হয় না, জিনোটাইপ এবং ফেনোটাইপের রেশিও একই হয়। সন্ধ্যা মালতী ফুলে এটা দেখা যায়, লাল এবং সাদা ফুলের মধ্যে যদি হাইব্রিডাইজেশন করা হয়, রেড এবং হোয়াইট, তাহলে এটা কি তৈরি হয়, আর এটাও কি তৈরি হয়, পিঙ্ক তৈরি হয়। অর্থাৎ হওয়ার কথা ছিল কি, লাল হওয়ার কথা ছিল, লাল এবং সাদার মিলনে লাল হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখো আর ডমিনেন্ট, কিন্তু হয়ে যায় কি পিঙ্ক। এটাই কি বলা হয়, অসম্পূর্ণ প্রকটতা। অর্থাৎ dominant character cannot exert its influence fully over the other, so that intermediate character is expressed. It is called incomplete dominance. এটা দেখা যায় সন্ধ্যা মালতীর ক্ষেত্রে। তো অন্যথা লামার্কিয়ানা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এটা মিরাবিলিস জালাপ্পা। তো এক্ষেত্রে নিয়মটা মানা হয় না। তো তোমাদের যদি প্রশ্ন থাকে কোন ক্ষেত্রে এই নিয়ম চলে না, তাহলে কি লিখবে, এটা সন্ধ্যা মালতীর ক্ষেত্রে, এখানে লাল এবং সাদার মাধ্যমে এটা একটা পিঙ্ক, অর্থাৎ গোলাপি, এটা একটা রং এর ফুলের উৎপত্তি হয়। এর পরবর্তী পর্যায়ে যে জিনগত কতগুলো ত্রুটি আছে সেটা সব মনে